কিন্তু প্রশ্ন হচ্ছে খেলা কোথায় হবে, কার সাথে হবে, কেই বা খেলবে এবং কি খেলবে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি সাকিব বিন রশিদ এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টিনেজ জেনারেশনের নতুন আয়োজন বিকাশ টিম টক। সাথে আছে প্রথম আলো এবং আজকে আমরা খেলা নিয়ে কথা বলবো। কিন্তু এই খেলা মাঠের খেলা নয়, মাঠের বাইরেও এখন এক ধরনের খেলা আছে যেটা যদি ডিভাইস থাকে এবং কানেক্টিভিটি থাকে যে কোনো জায়গায় বসে খেলা যায়। এবং সেই খেলার একজন বড় খেলোয়াড় আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ রায়হান ওরফে হেডশট কিং। জি, আমি অন্য প্রশ্ন পরে করব, আপনার নাম হেডশট কিং কেন, আগে এটা বলেন। হেডশট কিং একটা ইউনিক একটা নেম। আর যেহেতু গেমার আর গেমিং বাংলাদেশে তখন যখনই স্টার্ট করেছিলাম তখন এতটাও ডেভেলপ ছিল না, তো চিন্তা করেছিলাম সবার থেকে ইউনিক হয়ে যদি কিছু একটা করা যায়, সো ওই জায়গা থেকে আর কি হেডশট কিং নামটা। আবার ওই যে গেম খেলার সময় একদম মাথায় হেডশট এনিমি যারা মানে আমরা যে ম্যাচগুলো খেলে থাকি 100 জনের প্লেয়ার একটা ম্যাচ হয়, তো ওইখানেও অনেক স্নাইপার শট থাকে। তো আমি প্রথম থেকে স্নাইপিং অনেক ভালো করতাম আর তো ওই জায়গা থেকে মানে বাংলা যেটাকে বলে এই মাথা ফাটানো রাজা বা মাথা শট দেওয়া রাজা, তো ওই জায়গা থেকে আর কি রাজা প্লাস হেডশট দুটো একসাথে। যারা ফার্স্ট পারসন শুটিং গেম খেলেছেন তারা জানবেন যে হেডশটের আলাদা একটা মূল্য আছে এবং আজকের নতুন জেনারেশনের কাছে গেমিং একটা দারুণ উন্মাদনা। মোবাইল ফোন থেকে শুরু করে গেমিং কনসোল, PS4, PS5, কম্পিউটার সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বাট আপনি খুব স্পেসিফিক একটা জায়গায় খেলছেন, মোবাইল ফোনে। প্রথম কখন মনে হলো যে গেমিংটাকেও সিরিয়াসলি নেওয়া সম্ভব, একজন ফুল টাইম গেমার হওয়া সম্ভব? না, প্রথমত তো এরকমটা মনে হয় নাই, কারণ আমি একটা আইটিতে জব করতাম। 2018 সাল থেকে আমি গেম খেলা শুরু করেছিলাম। তো গেমটা জাস্ট মানে সময় কাটানোর জন্যই আর কি খেলা ছিল। তো তার পাশাপাশি চিন্তা করলাম যে বাংলাদেশে গেমিংটা নিয়ে এখনো ওই রকম একটা হাইপ নাই। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি গেম খেলছি তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলি, তো কন্টেন্ট আপলোড করি, দেখি যে আসলে কিছু হয় কিনা। তো আমি যখন স্টার্ট করি 2018 সালে, তো ওই জায়গা থেকে 1.5 বছর আমি একটা ইউটিউব চ্যানেলে আমি কন্টেন্ট আপলোড করি 600-650 এরকম। ওয়াও! তো আমার 1.5 বছরে অর্জন ছিল 2K, মানে 2K সাবস্ক্রাইবার। মানে এটা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল, কারণ আমি তখন ওইভাবে যে ইউটিউবিং কিভাবে করতে হয়, কারণ নলেজ নাই, তো তার আগে কখনো করা হয় নাই। অলসো কমিউনিটিটা তখন ছোট ছিল, কমিউনিটি ছিলই না মানে আমরা যখন স্টার্ট করছি তখন আমাদের সাথে 5-6 জন ছিলাম আমরা। যখন বাংলাদেশের স্টার্টিং হয়েছে গেমিং, যে গেমিং একটা কমিউনিটি বিল্ড আপ করা যায়, গেমিং দিয়ে আর্নিং করার যে ব্যাপারটা, ওইটা আমাদের থেকেই স্টার্ট, প্রফেশনালি খেলা যেটা রাইট। তো ওই জায়গা থেকে আর কি 1.5 বছরে অর্জন 0 ছিল। তারপরে আসলো হেডশট কিং, 5 মান্থের মধ্যে ইনশাল্লাহ 100K কমপ্লিট করে ফেলেছি। আর এটার জন্য আমার 80 থেকে 90 বা এরকম ভিডিও আমি আপলোড করতে হয়েছিল। ওয়াও, ফ্যান্টাস্টিক। সো মানে অনেক সময় এটা হয় যে আমরা কোনো একটা জিনিস পারসিউ করি, অনেক ধরে করছি, খুব বেশি গ্রো করছে না, অ্যান্ড দেন একটা সাডেন কিকে ইট গ্রোজ। সো মানে ওই যে খনি খুঁড়তে 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 সোনার একটু আগে থেমে যাওয়া, ওইটা ঠিক না, ইউ স্ট্রাক গোল্ড। আমার কথা হচ্ছে যে আমার প্যাশন যেটা, রাইট, এটা হচ্ছে না আমি গেম খেলতেছি টাইম পাসের জন্য, যে আমার সময় কাটছে না এটার জন্য গেম খেলছি, ফাইন, তাহলে তুমি খেলো, পড়াশোনা করো, গেম খেলো। এই টাইমটাতে ফ্যামিলিও জানে যে আমার ছেলেটা এই টাইমটাতে কোথায় আছে, ঘরের মধ্যে কি করতেছে, গেম খেলতেছে। তো ওই হিসাবে আমি বলবো যে গেমিংটা ভালো। আর যদি প্যাশন নিয়ে খেলে তাহলে কখন হাল ছাড়তে নাই, সময় তোমাকে একদিন তোমার লক্ষ্যে পৌঁছে দিবে, এটা আমি বিলিভ করি। এই গেমিং যেহেতু আমাদের আগের জেনারেশনের কাছে খুব বেশি পরিচিত না, বা খুব বেশি আমি বলবো সম্মানের জিনিস না, যে কি গেম খেলছে, এই গেম কেন খেলতেছো, এভাবে করে কেউ এটাকে ডিসকারেজ করেছে আপনাকে যে গেম খেলে কি হবে, এত সময় নষ্ট কেন করছে এর পেছনে? মানে আমি যখন স্টার্ট করেছিলাম প্রথমে তো আমাকে কেউ লবিতেও নিত না, রাইট, আর আমাকে খুব বলতো নো বট, যে আসলে তুমি খেলা পারো না, অনেক ইনসাল্ট করা হয়েছে। তারপর যখন ইউটিউবিং খুলছি তখন তো মানে আমার নিজের এলাকার ছোট ভাইরাও আমাকে ওইভাবে বলতো যে কি ভাই, মানে এইটাতে কেন ইউটিউবিং, মানে ইউটিউব কি খুললে ইউটিউবার হয়ে যাওয়া যায়, এটা আসলে মানে ভাবতে পারেন, আপনি স্বপ্ন দেখতে পারেন। তো এই ধরনের প্রবলেম ফেস করছি অনেক। আচ্ছা, কিন্তু বাসার থেকে যে আপনি গেম খেলেন, ফ্যামিলি থেকে রেজিস্ট্যান্স পান নাই যে গেম কেন খেলতেছে, অন্য কিছু কেন করে না? গেমের জন্য ফ্যামিলি কখনো সাপোর্ট করে নাই, রাইট, বলতো যে চাকরি করো, জব করো। আর আমি
ওরকম ভাবে ফ্যামিলিকে বলিও নাই যে আমি গেমে আছি, কারণ আমি তো অলরেডি তখন জব করতাম। রাইট। আমি করোনার যখন আসছো তখন আমার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পরে আর কি বাসায় জানলো যে আমি আসলে গেমিং করতেছি বা গেম খেলতেছি এরকম কিছু। তার আগ পর্যন্ত বাসায় আমি জানাইও নাই যে আমি গেম নিয়ে কাজ করতেছি বা গেম নিয়ে আমি প্রফেশনালি চিন্তা করতেছি। সে আমি নিজেকে যতটা পারছি সিকিউর করে রাখছি যেন আমার গেমিং লাইফটাতে যেন কোনো সময় প্রবলেম ফেস না করতে হয়। কারণ ফ্যামিলি যদি ইন্টারফেয়ার করে দেয় তাহলে আপনার যে ড্রিমটা থাকে ওটাতে পৌঁছানো অনেকটা টাফ হয়ে যায়। ডেফিনেটলি। একটা কোয়েশ্চেন, গেমিং কম্পিটিশন আর অন্যদিকে গেম থেকে স্ট্রিমিং, কোনটা থেকে ইনকাম অপরচুনিটি বেশি? না, গেমিং আমরা যেটাকে বলি ই স্পোর্টস। ই স্পোর্টস। হ্যাঁ, তো ই স্পোর্টসের ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইজ সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে গেমিং ই স্পোর্টস কোম্পানি। তো ওই ক্ষেত্রে ই স্পোর্টস প্লেয়ারদের ডিমান্ডটা অনেকটাই বেশি থাকে, স্ট্রিমারদেরও থাকে, মানে ইকুয়াল। আমি অনেককে দেখছি যে টুইচ এ কন্টেন্ট আপলোড করে ইউটিউবের পাশাপাশি। জি। তো বাংলাদেশে কি আপলোড করার জন্য বা গেমিং স্ট্রিমিং করার জন্য ইউটিউবটাই প্রাইমারি নাকি টুইচের পপুলারিটি বাড়ছে? না, বাংলাদেশে টুইচের ওরকম পপুলারিটি নাই। আমরা দুইটা জায়গায় সবচেয়ে বেশি ফোকাস করে থাকি, একটা হচ্ছে ইউটিউব আর ফেসবুক। তার সাথে এখন Right. টিকটকও কিছু কাজ হচ্ছে। রাইট। তো ফোকাস হচ্ছে ইউটিউব আর ফেসবুক। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ওয়ার্ল্ড ক্লাস গেমার বা ই স্পোর্টস অ্যাথলিট হওয়ার সব থেকে বড় চ্যালেঞ্জগুলো কি? দেখুন, এইখানে চ্যালেঞ্জের ব্যাপারগুলো যদি একটু বলি তাহলে আপনাকে একটু ব্যাক স্টোরি বলতে হবে। Right. সেটা হচ্ছে যে বাংলাদেশের গেমিং নিয়ে অনেক ক্রাইটেরিয়া আছে। তো আমাদের দেশ ডেভেলপ হচ্ছে, এতে করে কোনো সন্দেহ নেই, ডিজিটাল হচ্ছে, বাট আমরা ই স্পোর্টস নিয়ে অনেকটা পিছিয়ে আছি। এই রিসেন্টলি দুবাই আপনাকে 10 বছরের জন্য ভিসা দিচ্ছে শুধু গেমিংয়ের জন্য, যেটা Right. পৃথিবীর মধ্যে তার আগে কখনো হয় নাই। আর তার থেকে বড় মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি চাইলে আপনার পছন্দ শহরে যেতে পারবেন, আর সেইটার আপনার মাসিক মানে আপনি গেম খেলে যা আর্নিং করবেন সেটা তো আপনারই। তারপরে কোম্পানির থ্রুতে আপনাকে 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা আপনাকে স্যালারি দেওয়া হবে। মানে ইন্ডাস্ট্রিটা গ্লোবালি আরো বড় হচ্ছে, বাংলাদেশে বড় হওয়ার সুযোগ আছে। বাংলাদেশে অনেকটাই বড় হওয়ার সুযোগ আছে। আমি যদি একটু আপনাকে ছোট করে বলি, Please. আমাদের সৌদি আরব, তো এবার তারা 2024 সালের জন্য 20 বিলিয়ন টাকা, আপনারা যদি একটু খবর নেন তাহলে দেখতে পারবেন যে 20 বিলিয়ন টাকা শুধু ইনভেস্ট করছে ই স্পোর্টসের দিকে, যেটা হিউজ। আর এবার কিন্তু সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, ওয়াও। যেখানে আমরা খেলার জন্য অলরেডি দেশের বাইরে বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে এই এই অংশগ্রহণের জন্য আমরা টুর্নামেন্ট খেলছি। বিউটিফুল বিউটিফুল। আমাদের অলরেডি একটা টিম সিলেক্ট হয়েছে গ্র্যান্ড ফাইনালের জন্য। ওইখানে থেকে যদি আমরা সুপার একটা রেজাল্ট করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে 661 কোটি টাকার টুর্নামেন্ট, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বিরাট ব্যাপার। টিনেজাররা যারা নতুন নতুন গেমিং এ আসতে চায় বা এখান থেকে ইনকাম করতে চায়, তারা শুরু করতে পারে কিভাবে করে? আমরা যারা আছি বর্তমানে, যারা এই যে দুইটা টিম এখন আমরা বাইরে খেলতেছি নেপালে, যে তো একটা সময় যদি আমরা সাপোর্টটা না পাই, রাইট। আমাদেরকে কিন্তু হায়ার করার জন্য কিন্তু অনেকে বসে আছে বাইরের দেশের হ্যাঁ হ্যাঁ। অনেক বড় বড় কোম্পানি। তো এখন কিন্তু আমরা সেখানে একটা ব্রেন ড্রেন হবে, একটা ট্যালেন্ট দেশ থেকে বাংলাদেশের চলে ফ্ল্যাগটা যাবে। নিয়ে কিন্তু আমরা এখন জি, জি, জি। রিপ্রেজেন্ট টোটালি করতেছি। আন্ডারস্ট্যান্ডেবল। অনেকেই বলে যে গেম খেললে তো পড়াশোনার ক্ষতি হবে, এইটার রেসপন্স কি? মানে আমরা বাবা আমাদেরকে কিভাবে করে বুঝাবে আমাদের টিনেজাররা যে না, গেম আর পড়াশোনা একসাথে হতেই পারে? গেম কিন্তু মানে আপনি চাইলেই গেম খেলতে পারবেন না। গেম একটা হচ্ছে গেম খেলা, আর একটা হচ্ছে টাইম পাস করা বা নিজের কেরিয়ারকে নষ্ট করা, দুই রকম জিনিস। আপনি অনেক টাইম 10 ঘন্টা 12 ঘন্টা গেম খেলতেছেন, পড়াশোনার কোনো খবর নাই, ঘুম নাই, কোনো কিছু নাই, ওটাও প্রবলেম। অ্যান্ড তার সাথে আপনি যখন অনেক বেশি ট্যালেন্টেড হবেন তখনই আপনি গেমে ফোকাস করতে পারবেন। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, 100 জন প্লেয়ার থাকে একটা লবিতে, সেখানে আপনার যতটা স্কিল থাকবে দিন শেষে কিন্তু আপনি উইন হবেন। রাইট। তো এইটার জন্য স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা থাকে, ওটা কিন্তু গেমিং আপনার ব্রেনকে অনেক বেশি শার্প করে ফেলেন। আপনার মিলি সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হয়, ডিসিশন নেওয়ার Sharp. যেই শার্পনেসটা, ওটা কিন্তু গেমই দিবে। আমি বলবো যে গেম যারা খেলে তারা কিছু টাইমসের জন্য খেলুক, যেরকম স্কুল পড়াশোনা শেষে 1-2 ঘন্টা খেলতেই পারে। Right. প্রফেশনালি যদি চিন্তা করে তাহলে ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। সময় সবকিছুর পরে আর কি একটা সময়। ডিফারেন্ট বল গেম, তখন আরো অনেক বেশি সিরিয়াসলি দরকার হয়। কিন্তু অনেকে আবার এটাও বলছে যে গেম খেলার কারণে মাঠে খেলার সুযোগ পাচ্ছে না। মাঠে খেলা আর ফোনে খেলা বা ডিভাইসে খেলার মধ্যে আসলে পার্থক্যটা কেমন? দেখেন, এখন আমাদের তো মাঠই নাই। প্রথমত হচ্ছে মাঠের একটা সমস্যা আছে। আমরা যারা শহরে আছি তারা তো মাঠ একদমই খুঁজে পাই না।
আর মাঠে ওই জায়গাটা আছে, মাঠে খেলার মধ্যে সবার সাথে একটা কমিউনিকেশন আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। বাট গেম যেটা করলে কি হয়, মানে এখনকার গেমগুলো কিন্তু যে আলাদা আলাদাভাবে খেলা লাগে, মানে আপনি এককভাবে খেলতে পারবেন না। টিম আছে 4 জনের, 6 জনের, 8 জনেরও টিম সেটা আছে, কমিউনিকেশন কোলাবোরেশনের ব্যাপার communication আছে করে। তো জি। আড্ডাটা ঠিকই হয়ে যাচ্ছে। আচ্ছা, যে সকল টিনেজাররা নতুন করে গেম খেলছে তাদের জন্য যদি 3টা ডুজ অ্যান্ড 3টা ডোন্টস বলেন, কোন 3টা কাজ করা উচিত, কোন 3টা কাজ পরিত্যাগ করা উচিত? না, অবশ্যই পড়াশোনাটা আগে, তারপর গেম, মানে ফ্রি টাইমটাতে গেম খেলতে হবে। আর যদি কেউ প্রফেশনালি নিতে চায় গেমটাকে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর ভালো টিমমেটদের সাথে ভালো কিছু ই স্পোর্টস টিম আছে বাংলাদেশে, অনেক অ্যাভেলেবল টিম পাওয়া যায়। ওইখানে তাদের সাথে কথা বলা বা তাদের ওই টিমগুলোর সাথে যদি কাজ করতে পারে, তাহলে তার ফিউচার বা কেরিয়ারের জন্য ভালো হবে। এগুলো তো ডোন্ট কি? ডোন্ট, এই তো আপনার পড়াশোনাটা মাস্ট, বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবেই না। পড়াশোনাটা আগে, ফ্রি টাইমে গেম। আমরা একটা র্যাপিড ফায়ার করবো, যেখানটাতে আপনাকে খুব দ্রুত কিছু প্রশ্ন করা হবে, খুব দ্রুত তার উত্তর দিতে হবে। অলরাইট, আপনি রেডি? ওকে, রেডি। সুপার। আপনার কাছে কি জীবনটাই খেলা নাকি খেলাটাই জীবন? দুইটাই। জীবনটাই খেলা এবং খেলাটাই জীবন। হ্যাঁ। বিউটিফুল। গেমিং করে এই পোলা তো শেষ, এই কথাটা কবে লাস্ট শুনেছেন? এটা প্রথমে শুনতাম, এখন আর শুনি এখন আর শুন না, কারণ এখন সাকসেসফুল হয়ে জি। গেছেন, এখন সবাই তালি দেয়। আলহামদুলিল্লাহ। রাইট। আমরা কাজের ফাঁকে একটু গেম খেলি, আপনার কাজটাই তো গেমিং। এই গেমিংয়ের ফাঁকে ফাঁকে আপনি কি করেন? জিম। জিম করেন আপনি, জি। ওয়ার্কআউট নিয়ে বেশি জি। enthusiast। So, ওয়ার্কআউট আর তার সাথে ব্লগও করা হয়। ব্লগও করেন। আচ্ছা, এই যে আপনি গেমার হলেন, এই সমাজ কি আপনাকে মেনে নিয়েছে বলে আপনি মনে করেন? না, এখনো তো আমাদের ওই জায়গাটায় যাই না আমরা। ইনশাল্লাহ এখন খুব ভালো একটা পর্যায়ে আছি, বাট আরো ডেভেলপ হবে ইনশাল্লাহ বাংলাদেশ। আপনি তো অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে খেলেন, আপনার মনকে নিয়ে কি কেউ কখনো খেলেছে? না, আমার মনকে নিয়ে কেউ খেলে নেই, কারণ আমার ওয়াইফ আছে এই আলহামদুলিল্লাহ। উত্তর এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? ওয়াইফ সামনে শুটিং এ উপস্থিত আছে, এই প্রশ্ন আমরা পরে করবো। Okay? আচ্ছা আচ্ছা, শিওর। আচ্ছা, দেখছি আমার স্বীকার করছে কিন্তু। না 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 না, আমি আমি এরকমই আমার আমার ফেসে গেছেন দেখতে পেয়েছি। দর্শক মণ্ডলী, গেমিং বন্ধু বানানোর একটা মাধ্যম। দেশের বাইরে আপনার গেমিং এর সূত্রে, দেশের বাইরে বা দেশের ভিতরে কিরকম বন্ধু হয়েছে? না, আলহামদুলিল্লাহ সাউথ এশিয়ার মধ্যে অনেক দেশেই চিনেন। সাধারণ মাঠের খেলায় তো ইনজুরি হয়, এই ই স্পোর্টসে কি ইনজুরির কোনো সুযোগ আছে? না, ই স্পোর্টসের যেটা হয়, আমরা অনেক অনেক লং টাইম গেম খেলি। যখন আমরা টুর্নামেন্টগুলোতে খেলা হয়, তখন 5 ঘন্টা 6 ঘন্টা একটানা খেলতে হয়, কারণ 6টা 7টা করে ম্যাচ থাকে, 8টাও থাকে। তো ওই টাইমটাতে হাত ব্যথা, ঘাড় ব্যথা হয়ে যায়। সব হয়ে যায়। হ্যাঁ, তখন ওইটাই আর কি, ওইটাই ইনজুরি টাইপের, তাছাড়া তেমন কিছু নাই। আচ্ছা, চোখ, মাথা এবং হাতকে ঠান্ডা রাখতে কি করেন? এটা আসলে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি খেলবেন গেম, তখন সময়ের সাথে সাথে আপনার উপরে যে প্রেশারের যে ব্যাপারটা, ওটা কমে যাবে। আমরা যখন টুর্নামেন্টগুলো খেলি, অনেক সময় হাইপার হয়ে যাই। অনেক বড় বড় টুর্নামেন্ট যখন হয়, ওই টুর্নামেন্টগুলোর মধ্যে একটু হাইপ থাকে, বাট যখন আমাদের টিমে আইজিএল থাকে, তখন সেই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনার বিকাশে এই মুহূর্তে কত টাকা আছে? কত বিকাশে? 10,000। 10,000, অনেক টাকা। এর মধ্যে কত টাকা আসন্ন ঈদে সালামি আকারে খরচ হয়ে যাবে? পুরোটাই। পুরোটাই? হ্যাঁ। সো যারা যারা ওনার ফ্যান আছেন, ফলোয়ার্স আছেন, ভাই ব্রাদার আছেন, আদায় করে নেবেন নিজেরটা। আচ্ছা, গেম খেলে জীবনের প্রথম কত টাকা উপার্জন করেছিলেন এবং সে টাকা দিয়ে কি করেছিলেন? আচ্ছা, গেম খেললে টাকা উপার্জন করেছিলাম 2 বছর পর, 12,075 টাকা বোধ হয়। 12,075 টাকা। কি করলেন সেটা দিয়ে? ওইটা দিয়ে ফ্যামিলিকে দিয়েছিলাম। ফ্যামিলিকে? জি। ফ্যামিলি ম্যান, নাইস। আচ্ছা, বিকাশ ওয়ালেটে আনলিমিটেড ব্যালেন্স থাকলে কি করতেন? অফুরন্ত টাকা আছে, কি? অফুরন্ত টাকা হলে গরিব দুঃখী মানুষদেরকে হেল্প করতাম। ভেরি গুড, দেখেছেন কি কাইন্ড। এই যে গেমার থাকলে মনে করে যে সবাই যে মোবাইলের মধ্যেই আত্মকেন্দ্রিক একটি জীবন, মোটেই না। উনি গরিব দুঃখী মানুষকে নিয়ে চিন্তা করেন। আচ্ছা, মন নাকি গেম, কোনটা নিয়ে খেলা বেশি সহজ? গেম। গেম। মন নিয়ে খেলা সহজ না? না, আমার নাকি কাছে এটাও ওয়াইফ আছে দেখে স্বীকার করতেছেন? না না না, আমার কাছে মনে হয় না, কখনই না। কখনোই না। আমার কাছে গেমটাকেই আমি। মন নিয়ে খেলা অনেক কঠিন। হ্যাঁ। ইউ আর রাইট। বিকাশ পেমেন্ট দিয়ে সবথেকে অদ্ভুত কোন জিনিসটা কিনছেন? অদ্ভুত? ওকে। অদ্ভুত। কোভিডের সময় চিন্তা করেন, কোভিডের সময় আমরা কি কি জানি কিনতাম,
বাসায় বসে? তা আমি আসলে শপিং খুব কমই করি, আর যে শপিংগুলো করে থাকি সেগুলো প্রোটিন। আমি মনে হয় যে অদ্ভুত বলবো না, আমি জিমের অনেক পোকা, তো আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি। তো Very সেই ক্ষেত্রে আমি জিমের জন্য সাপ্লিমেন্ট এইটি মানে বেশি টাইমে আমি পারচেস করে থাকি। ভেরি গুড। আচ্ছা, যদি একটা জিনিস ছেড়ে দিতে বলা হয়, গেমিং বা বডি বিল্ডিং বা জিম, কোনটা ছেড়ে দিবেন? দুইটাই তো লাইফ, দুটাই লাইফ, এই কোনোটাকে রেখে কোনোটাকে ছাড়া যাবে না। আচ্ছা, যদি আপনার ওয়াইফ আপনাকে একদিন বলে যে গেমিং ছেড়ে দিতে হবে, না হলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, সেদিন কি করবেন? গেমটা তো প্যাশন, আর সে তো আমাকে বিয়ে করছে গেম দেখেই না, তো এটা মেনে নিতেই হবে। এটা মেনে নিতে হবে, মেনে নিতেই হবে, এটা নেগোশিয়েট করার জায়গাই না। আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি 30 সেকেন্ডে গেমিং বিষয়ে একটা লাস্ট উপদেশমূলক কিছু একটা বলতে চান? না, উপদেশমূলক কথা হচ্ছে যে আসলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। একটা সময় কিছুই ছিলাম না, আপনাদের ভালোবাসা দোয়া আজকে প্রথম আলোর মতো একটা স্টেজ, বিগ স্টেজে আমাকে দাঁড়া করাইছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি প্রথম থেকে বলতাম, এখনও বলছি, আপনারা আছেন বলেই হেডশট কিং এখানে আসতে পারছে, এখনও আছে, আপনারা আছেন বলেই আমি আছি। আর থ্যাংক ইউ যে এত সাপোর্ট, এত ভালোবাসা আমাকে দিচ্ছেন, আর এইভাবে সবসময় সাপোর্ট করবেন। অ্যান্ড ইনশাল্লাহ ই স্পোর্টস বাংলাদেশে অনেক বড় একটা প্ল্যাটফর্ম হবে, আর সেটা খুবই তাড়াতাড়ি, অ্যান্ড হোপসো যে এই ইয়ারে হয়ে যাক। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ হেডশট কিং। আশা করি আমরা যারা টিনেজার আছি তারা অন্তত এই জিনিসটা শিখলাম যে প্যাশন দিয়ে যেই কাজটাই করব সেই কাজে সাকসেসফুল আমরা হবই একটা সময়। সো নিজের প্যাশনটাকে ধরে রাখতে হবে, সেটার জন্য হার্ডওয়ার্ক থাকতে হবে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, লাইফে একটা ব্যালেন্স তো দরকার, এবং সেই ব্যালেন্স সহকারে, এবং সাথে যদি কিছু বিকাশের ব্যালেন্স থাকে তাহলে আরও ভালো, সেই সবগুলো ব্যালেন্স সহকারে যদি আমরা লাইফটাকে চালাতে পারি, নিশ্চয়ই একসময় আমরা সবাই সফল হব। আমি সাকিব রশিদ সাইন আউট করছি ফ্রম বিকাশ টিন টক, সাপোর্টেড বাই প্রথম আলো। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।